তো জলদি এসো, জলদি এসো, এবার গল্প শোনাও। আচ্ছা, আমি একটা সিংহের গল্প শোনাই। হ্যাঁ, শোনাও। একটা গ্রামের কাছে অনেক বড় একটা জঙ্গল ছিল। একদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। ওই জঙ্গলে অনেক বড় একটা সিংহ ছিল। ধারুম ধারুম বিদ্যুৎ চমকাচ্ছিল। ওই সিংহ ওই জঙ্গলটাকে রক্ষা করছিল, যেন কেউ ওর সীমানায় না আসতে পারে। এমন প্ল্যান করে ও জঙ্গলের চারিপাশে একটা বেড়া তৈরি করেছিল। কিন্তু তারপরেও 4 জন মানুষ কিভাবে যেন সিংহকে ভয় না পেয়ে ওই বেড়া পেরিয়ে সিংহের বাউন্ডারির ভেতরে চলে আসে। তারপর সিংহ কি করলো? সিংহটা ওই 4 জনকে ধরে ওদেরকে মেরে ঢং 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 হেঁটে তার গুহার ভেতরে চলে যায়। আরে স্যারও অনেক ঝামেলা করতেছিল, ওরা কি এইভাবেই ছাইড়ে দেবো নাকি? এই জন্য আমি ওরা উপরে পাঠাই দিছি। ঠিক আছে স্যার, কাল সকালে কোর্টে দেখা হইব। ঠিক আছে মুরলি, চিন্তা করিস না। ইন্সপেক্টরের সাথে কথা হয়েছে, শঙ্কর বেঁচে গেছে। যা হয়েছে বাদ দে, কাল তুই কোর্টে চলে আগে দেখছি। স্যার মনে হয় ওর দিনকাল ভালোই যাইতেছে, কিন্তু একদিন ঠিকই অগ 2 জনের উপরে পাঠাই দিব। ভাই সময় শেষ। এই কি হইছে? এই আরে তুই সিনস এটার মালিক রাজেন্দ্র, তাই না? আর গিয়া ক মুরলি আইছে, আর বাকি সবাই বাইরে যাইতে ক। ভাই টাইম তো শেষ, আর কতক্ষণ বইবেন? এই তোর কইছি না যাইতে, বারবার কইতে হইব? আমিও সেটাই বলছি, তুই যা। কেডারে? তুই ভাই পুলিশের লোক। আচ্ছা তাই নাকি? এই তুই ইন্সপেক্টরে ফোন দে। হ্যাঁ বলো মুরলি। আরে ভাই, আপনার থানার একজন রক্ত গরম পুলিশ এনে আইছে। এই নেন, আপনি কথা কর। এই পারি, তোমার ডিউটি শেষ হয়ে গেছে না? তাহলে ওখানে কি করছো? ডিউটি করছি স্যার। পুলিশের ডিউটি কি কখনো শেষ হয় নাকি? এই উকিল বলেছে না তাকে কোর্টে নিয়ে আসবে, তুমি চলে আসো। এইখানে থাকা তোর উচিত হইব না, পস্তাইতে হইব। যা যা, একটু বাতাস আইতে দে। আচ্ছা আইসো যখন, নে একটু ফ্রি খাইয়া যা। এই তোর একটু চাটনি দে। এই ভেতরে মারামারি হইতাছে। কি ব্যাপার পারি? কিসের আওয়াজ হলো? কিছু না স্যার, নেশা করে ওরা এখানে মারামারি করছে। ওদেরকে কন্ট্রোল করে আমি আপনাকে ফোন করছি। পারি পারি, হ্যালো। আগেই বলেছিলাম চলে যা, শুধু শুধু তোকে মার খেতে হলো। চলো। এই মার এটা দে, দেখাচ্ছি তোকে, চামড়া তুলে ফেলবো। চলো উঠে পড় না, কি উঠতে বলেছি না? তুই জানোস আমি কেটা? পুলিশ থেকে গায়ে হাত দিবি? এই তুই কে রে তুই? কামটা ভালো করছিস না? হ্যাঁ স্যার কে বল? গুন্ডা তুই, হ্যাঁ? সন্ত্রাসী রাস্কাল। কি দেখছিস?
বল না। আরে যাইস না, তোরাও মরবি। এই খারা খারা কি দেখতেছিস? মার ওরে। ফ্রিতে খাওয়াবি? তুই আমার বোনকে রক্ষিতা করে তোর বাড়িতে রাখছিস নাকি, এই প্রশ্ন সে আমাকে করেছে। তারপর কি বললো? তোর বোনকে আমি রাখছি, আমার বোনকে তুই রাখ, সেটা বললো। এরপর তুমি কি বললে? আমার কাছে ডিলটা খুব ভালো লেগেছে। এটা বন্ধ করো, আমি এখনই ওকে আসছি। বলে দিয়েছি। স্যার, কাল থানায় কোনো ঝামেলা হয়েছিল? কেন, কি হয়েছে? কাল রাইটার আমাকে বলছিল যে এসআই সাহেব নাকি আপনার উপর রেগে আছেন। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, সে বিষয়ে তুমি কিছু জানো? সে আমাকে বললো না, সে কিছু জানে না। আর কি হবে, ওই ইন্সপেক্টর লয়ারের কাছ থেকে টাকা নিয়ে 307 কেসের আসামিদের গ্রেপ্তার করছিল না, তাই আমি করেছি। অহেতুক এসব কেন করতে গেলেন? অহেতুক কে বলেছে? এই কাজের জন্যই তো আমাদের বেতন দেওয়া হয়। এখন যাও, সকালে দেখা হবে। ঠিক আছে স্যার, আমি আসি। আসছি। কি হয়েছে? কিছু না, একটু ব্যথা লেগেছে। আজ আমাদের সিংহের কি হয়েছে? সিংহ লোকদেরকে মেরে খাঁচায় বন্দি করেছে, এখন সিংহের খাবার চাই। মিনা উঠে গেছে, ছাড়ো। তুমি না। কোথায় চলে গিয়েছিলে মা? বাবা এসে গেছে। আরে বাবা, কি হয়েছে মা, ঘুমাবে না তুমি? গল্প শোনার পরে ঘুমাবো বাবা। গল্প শুনতে চাও? মা তোমাকে শোনাবে। মার গল্প ভালো লাগে না, বারবার একই গল্প শোনায়। আচ্ছা, প্রথমে তো সিংহের গল্প খুব ভালো লাগতো তোমার। এটা পচা গল্প, বাবার গল্প ভালো। তাহলে তোমার বাবার কাছ থেকে শোনো, আজ ভালো মুডে আছে, ভালো গল্প শোনাবে। 2 মিনিটে বাবা ফ্রেশ হয়ে আসছে, ঠিক আছে? একটি গ্রামে বড় একটি বাগান ছিল। ওই বাগানে একটি খুব সুন্দর হলুদ রঙের বাটারফ্লাই বসবাস করত। সামনে আরেকটি বাগানে ব্রাউন কালার একটি ড্রাগন ফ্লাই বাস করত। ওই যে হলুদ বাটারফ্লাইটি একটি মেয়ে বাটারফ্লাই ছিল, আর ড্রাগন ফ্লাই ছিল একটা ছেলে। ওই ড্রাগন ফ্লাইটি ছিল প্রচণ্ড পরিমাণে রাগী স্বভাবের। তো এই হলুদ কালার বাটারফ্লাই ছিল খুবই সুন্দরী আর ভালো। একদিন কি হয়েছে জানো? ওই ড্রাগন ফ্লাই বাইক চালিয়ে কাজে যাচ্ছিল। বাইক চালিয়ে এসেছিল? হ্যাঁ মা, যখন সে বাইক চালিয়ে আসছিল তখন ওই হলুদ বাটারফ্লাই কি করেছিল জানতে চাও? কি করেছিল? হ্যালো স্যার, আপনার নাম পারি ভেঙ্কট, তাই না? জি হ্যাঁ, আপনি? আমার নাম মাধবী। ব্লাড ব্যাংক থেকে আপনার এই নাম্বারটা আমাকে দেওয়া হয়েছে। আপনার ব্লাড গ্রুপ ও নেগেটিভ, তাই না? হ্যাঁ হ্যাঁ। স্যার, আমার মায়ের নি জয়েন্টের অপারেশন হয়েছে, যদি ও নেগেটিভ ব্লাডের দরকার ছিল। ব্লাড ডোনেট করে আমাকে সাহায্য করতে পারবেন? কোন হসপিটাল? মীনাক্ষী হসপিটাল স্যার। হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ, আমি এখানে চলে এসেছি। আচ্ছা, আপনি কোথায় আছেন? সরি স্যার, আমি একটা কাজে আছি। ওয়ার্ড নাম্বার 302 একজন পেশেন্ট আছে, আপনি ওখানে একটু দাঁড়ান, নার্স এখনই চলে আসবে। দয়া করে তার কাছে আপনি ব্লাডটা দিয়ে দিতে পারবেন? আচ্ছা, থ্যাংক ইউ স্যার।
হাই। এই কি অবস্থা? হাতে ব্যান্ডেজ কেন? আরে সকালে একটা মেয়ে ফোন দিয়ে বলল ওর মায়ের অপারেশন, বলছিল জরুরিভাবে ব্লাড দিতে হবে, তাই হসপিটালে গিয়ে ব্লাড দিয়ে আসলাম। মানে ফোন আসলো আর তুই গিয়ে ব্লাড দিয়ে চলে আসলি? পুলিশ হয়ে তুই এসব করছিস কেন, ব্লাড দেওয়া কি খারাপ কাজ? ব্লাড দেয়া খারাপ কাজ না, কাকে দিচ্ছিস সেটা তো জানতে হবে। 3 মাস আগে মনগড় হাসপাতালে কিছু লোক ধরা পড়েছিল, 1 ইউনিট ব্লাড 1500 করে বিক্রি করছিল। দাঁড়া, সকালে আমার কাছেও ব্লাডের জন্য কল এসেছিল, এবি নেগেটিভ। কোন নাম্বার থেকে ফোন এসেছিল? 9661717277। এই, এটা তো সেই একই নাম্বার। কোন হাসপাতাল? মীনাক্ষী হাসপাতাল। এখন ফোন কর, স্পিকার অন কর। হ্যালো ব্লাড ডোনেট করার জন্য সকালে ফোন করেছিলেন। স্যার, আপনি এসেছেন? সরি স্যার, আমি একটা কাজে আছি। আইসিইউ ওয়ার্ডে একটা পেশেন্ট আছে। পেশেন্টের নাম ভবানী। আপনি অপেক্ষা করুন, নার্স চলে আসবে। নার্সের সাথে দেখা করে ব্লাড দিয়ে দেবেন। ঠিক আছে। থ্যাংক ইউ। আইসিইউ কোন দিকে? স্যার ওইটা 2 তলায়। হ্যাঁ, রক্ত কি ওনাকে দিয়েছিস? না তো, আমি ওনাকে রক্ত দেইনি। কে জানে মেয়ের কতগুলো মা আছে, ওকে তো এভাবে ছাড়া যাবে না। হ্যালো, হ্যাঁ ফ্রড, কোথায় তুই? এক্সকিউজ মি, মাইন্ড ইউর ওয়ার্ডস। কে আপনি? আজকে সকাল সকাল তোর দ্বিতীয় মাকে রক্ত দিয়ে আসছে। কি বলছেন? কি প্রবলেম আপনার? তোর 2 নম্বরে ধরা পড়ে গেছে। একটা সময় তোরা সবার পকেট মারতি, এরপরে ঘরে ঢুকে ডাকাতি করতি, আর এখন মানুষের রক্ত বিক্রি করে খাচ্ছিস। এভাবে চুরি করে বাঁচার চাইতে ভিক্ষা করে খা, তাও অনেক ভালো। এভাবে তো তোদেরকে ছাড়া যাবে না, জেলে ঢুকে হাড্ডি মাংস আলাদা করে ফেলবো। হ্যালো স্যার, সম্মান দিয়ে কথা বলুন। তোকে কিসে সম্মান দেব? হ্যালো, কেটে দিয়েছে, ফালতু। ওকে স্যার। এক্সকিউজ মি, ভবানী নামে রোগীকে আইসিইউতে কে ভর্তি করিয়েছে? মধু ম্যাডাম স্যার। মধু কি ওনার মেয়ে হয়? না স্যার, উনি গিরিশ্বরী হাসপাতালের একটা ল্যাবে কাজ করেন। ওনাকে এখানে ভর্তি করে চিকিৎসা করছেন, উনি রোগীকে সাহায্য করছেন। ভবানী নামের যে রোগী, ওনার ব্লাড ক্যান্সার, ওনাকে প্রতি মাসে রক্ত পরিবর্তন করতে হয়। ওনার ছেলে আর আত্মীয় স্বজনরা ভালোই, কিন্তু কেউই ওনার ভালোভাবে খেয়াল রাখছে না। মধু ম্যাডামই ওনার নিয়মিত চিকিৎসার জন্য পুরোপুরি সাহায্য করছেন। ম্যাডাম ওনাকে ভর্তি করিয়েছেন, এজন্যই এখানে ওনার ফ্রি চিকিৎসা চলছে। ম্যাডাম অনেক হেল্পিং মাইন্ডেড স্যার। কেন স্যার, কোনো সমস্যা হয়েছে? না। তাড়াহুড়া হয়ে গেল, এত ভালো একটা মেয়েকে ফ্রড বলাটা ঠিক হয়নি। হ্যাঁ, লিখে নিয়েছি। ননসেন্স। ঠিক আছে। এক্সকিউজ মি, ওনার ঠিকানাটা দেওয়া যাবে? 1 মিনিট স্যার। এখানেই হবে হয়তো। এক্সকিউজ মি, ইয়েস, এখানে মধুকে? আমি মধু। আপনার নামে অভিযোগ আছে। কি অভিযোগ? আজকে সকালে আপনার মায়ের রক্তের প্রয়োজন বলে একজনকে ফোন করেছিলেন, সে এসে রক্তও দিয়ে গেছে, কিন্তু আপনি তাকে ফোনে গালি দিচ্ছেন, এখন আবার তার ফোনটাও ধরছেন না। তো এখন তার রক্ত চুরি করেছেন বলে সে কমপ্লেইন করেছে। ব্যাপারটা এমন না, উনি আমার সাথে খারাপ ব্যবহার করেছিলেন, তাই আমি ফোন কেটে দিয়েছি। আমাকে ফ্রড সহ অনেক কিছু বলেছিল। উল্টো আমি ওনার নামে কমপ্লেন করছি, ইনকোয়ারি করুন। প্রথমে ওনার করা অভিযোগের ইনকোয়ারিটা করে নেই। আপনার মাকে উনি ব্লাড দিয়েছেন, এটা তো সত্যি? হ্যাঁ সত্যি। আপনি কি ওনাকে দেখেছেন? উনি আপনাকে না দেখেই আপনার মাকে রক্ত দিয়েছেন। রক্ত দেওয়ার পরে উনি জানতে পারেন ওই মেয়েটা ওনাকে ধোঁকা দিয়েছে। ওই লোকটা তো বিশ্বাস করবেই, এখানে সন্দেহ হওয়াটা খুবই স্বাভাবিক, তাই রাগে 2 একটা কথা বলেছে, কিন্তু সেটার জন্য সে লজ্জিত হয়েছে। তারপর আপনার বিষয়ে জেনে সরি বলার জন্য আপনাকে ফোন করেছি, কিন্তু আপনি ফোন ধরছেন না। ফোন করেছে, আসবে। ঠিক আছে স্যার, ওনাকে ফোন করে আমার পক্ষ থেকে সরি বলে দিন। ঠিক আছে, এখন আসে। কোনো কাজ হলো না। স্যার, আপনি কি অ্যাপেল জুস খেয়েছেন? কেন বলুন তো, এটা কি ঘুষ? সকাল সকাল রক্ত দেওয়ার পর ক্লান্ত হয়ে পড়েছেন, তাই জিজ্ঞেস করছি যে অ্যাপেল জুস খেয়েছেন? আমার বাবা খুবই ধার্মিক, অন্যরকম মানুষ। কুণ্ডলী, জ্যোতিষী এসবে খুব বিশ্বাস করে,
কারোর সাথে বন্ধুত্ব করার সময়ও জাত বংশ এসব দেখে। আর মার কাছে বাবাই সবকিছু। বাবা যা বলবে এটাই মার কাছে সঠিক মনে হয়। আমি আমার দাদির মতো হয়েছি অ্যাকচুয়ালি। তুমি হচ্ছ দুনিয়ার যে কোনো জীবনের জন্য খারাপ চিন্তা না করা ক্যারেক্টার, তাই না? ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। হে প্রভু, কৃপা করো। নমস্কার আঙ্কেল। আপনি কে? আপনি বসুন না, বসুন, আমি এখানে বসে কথা বলছি। আমার নাম পারি ভেঙ্কাট। আমার আত্মীয় স্বজন কেউ নেই, আর আমি বড় হয়েছি একটা অনাথ আশ্রমে। আমি এখন একজন সাব ইন্সপেক্টর। আমি আপনার মেয়ে মধুকে আপনাদের সম্মতিতে বিয়ে করতে চাই। এটা কি শুধু আপনার কথা, নাকি আমার মেয়েরও কথা? হ্যাঁ, মধুরও একই কথা। হ্যাঁ, যদি আপনি সম্মতি দেন তো। আমার সিদ্ধান্ত মধুকে জানিয়ে দেব। আপনি যেতে পারেন। ঠিক আছে আঙ্কেল, আশা করি ভালো কিছু হবে। আসি আন্টি। হ্যাঁ এসো। বাবা আমাদের বিয়েতে রাজি হয়নি। কি হয়েছে? যখন তুমি ঘুমাচ্ছিলে তখন আমার মা ফোন করেছিল। কি বললেন উনি? আজ আমার ছোট বোনকে দেখতে আসবে, তাই মা আমাকে বলল আজ তোমাকে নিয়ে বাড়িতে যেতে। ওনার রাগ কমেছে? তুমি যখন কাজের থেকে ফ্রি হয়ে যাও আমাকে কল করে দিও। মাকে কল করবো? কল করো। মধু, মা ওর সাথেই কথা বলে। হ্যাঁ দে ওকে। হ্যাঁ মা। বাবা কেমন আছো? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো আছি। তোমার শালিকে দেখতে আসবে, তোমরা কিন্তু এসো। হ্যাঁ, মধু বলেছে। আপনি ডেকেছেন, কিন্তু মধুর বাবাই বলেছেন তোমাদের আসতে। আমিও কয়েকবার ভেবেছি মধুকে নিয়ে আপনাদের ওখানে যাব, কয়েকদিন থাকবো, কিন্তু আমরা ওখানে গেলে মধুর বাবা বেশি রাগ করবে, তাই যাওয়া হয়নি। উনি রাগ করে থাকতে পারবেন না, তাই বলছে তোমাদের আসতেই হবে। অবশ্যই আসবো মা। শালিকার বিয়েতে আমি, মধু এবং আমরা সবাই মিলে কাজ করব, আপনি কোনো চিন্তা করবেন না। অনেক খুশি হয়েছে বাবা। ঠিক আছে মা, তুমি রেডি থেকো। কোর্টে আসামি চালান দিয়ে ছুটি নিয়ে চলে আসবো। রেডি থেকো, আমি আসছি।
হ্যালো, কি হয়েছে? কিছু না, কোর্টে একটা সমস্যা হয়েছে। তুমি গ্রামে চলে যাও, সন্ধ্যায় চলে আসবো। ঠিক আছে, সাবধানে থেকো। ঠিক আছে, রাখছি। ঘটনা কখন ঘটেছে? সকাল 10টায় স্যার। আজ সকালে? জি স্যার। এফআইআর করা হয়েছে? এফআইআর করেছি স্যার। পোস্টমর্টম হয়েছে? হ্যাঁ হয়েছে স্যার। Mike 20, Inspector, get on the call immediately. T11 to Mike 32। নমস্কার স্যার। আরে রাখো তোমার নমস্কার। একজন আসামিকে তোমরা ঠিকমতো কোর্টে চালান করতে পারো না। দিন দুপুরে কোর্টের বাইরে মার্ডার হয়ে গেছে, তুমি মন দিয়ে ডিউটি করছো না। মনে হচ্ছে তোমাকে ট্রান্সফার করতে হবে। তোমার জায়গায় আসার জন্য অনেক অফিসার অপেক্ষা করছে। সরি স্যার। আই ডোন্ট ওয়ান্ট ইউর সরি। উইদিন 2 days খুনিকে গ্রেফতার করতে হবে, না হলে তোমার উপর কঠিন অ্যাকশন নেব। খুনিকে তুমি জানো তো নাকি? T11 to Mike 32 বলছে স্যার, যে মার্ডার করেছে সে নাকি শঙ্করের ছোট ভাই। বাজার মূল্যকে খুন করে শঙ্করের ভাই তার প্রতিশোধ নিয়েছে স্যার। কাহিনী তো ভালোই শোনাতে পারো, যত তাড়াতাড়ি পারো আসামিকে ধরো। ঠিক আছে স্যার, রাখছি স্যার। সবকিছু ওর জন্য হয়েছে, হিরো হতে এসেছে। ও আমাকে বলেছে উকিলকে কোর্টে পেশ করবে। যদি তুমি এসব না করতে তাহলে আজ এমন কিছু হতো না। আমি এই ডিপার্টমেন্টে এসেছি আজ 25 বছর হয়ে গেছে, আর তুমি এসেছো 5-6 বছর। যখন আমি এসেছিলাম তখন তোমার চেয়ে ভালো ছিলাম। হ্যালো, নিজেদের মধ্যে ঝগড়া না করে অপরাধীকে ধরার চিন্তা করো। এখানে যে দাঁড়িয়ে আছে সৎ দায়িত্ববান পুলিশ, ওই ধরে আনবে আসামিকে। অবশ্যই ধরে আনবো স্যার। স্যার, মিজাজ কোয়ার্টারের কাছেই যজ্ঞার বাসা। শোন মা, যে কটা বাকি আছে আমি করছি। আচ্ছা, তুই ঘরে যা, গিয়ে কাপড় শেষ বদলে করে আয়। যাচ্ছি মা। দেখো না, মা দিদি চলে এসেছে। এই রানীমা, রানীমা এগুলো নাও, ভেতরে রেখে এসো। এই যে মধু এসেছে। দিদি তুমি এত শুকিয়েছো কেন? আমার চাইতে তো তুই বেশি শুকিয়েছিস। আমি তো আগেও এমনই ছিলাম। মধু, আয় মা, আয়। কেমন আছিস মা? আরে আমার সোনামণি, আসো আসো। তুমি তো অনেক বড় হয়ে গিয়েছো। বলো তো আমি কে? হ্যাঁ মা, জামাই বাবা কোথায়? হঠাৎ কি যেন একটা কাজ পড়ে গেছে, সন্ধ্যায় চলে আসবে। মা, বাবা? তোর বাবা ভেতরেই আছে, যা দেখা করে আয়। ঠিক আছে মা। এই যে সোনামণি, কি চাই বলো, আমি সব দেব। বলো আমাকে কি চাই? বাবা, বাবা আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি অন্য কারোর সাথে আমার বিয়ে দিয়ে দিতে তাহলে ওর মতো কেউ আমার খেয়াল রাখতে পারতো না। তুমি সব সময় বলতে না বাবা যে আমার খুশি তোমার খুশি। ওকে পেয়ে আমি অনেক খুশি বাবা। কিন্তু আমি খুশি না। শোনো না, তুমি তো ওদের কাল আসতে বললে, এখন এমন করছো কেন? বাবা, পাত্রপক্ষ আসার সময় হয়ে গেছে, সবাই তৈরি হয়ে যাও। বাবা প্লিজ বাবা। এখানে তো তালা লাগানো স্যার। 1 মিনিট স্যার। ঘরে কি কেউ আছেন? কাকে খুঁজেন স্যার? জিজ্ঞাসাবাদ করেছি স্যার। 3 দিন ধরে ঘরে তালা দেয়া। ওর বন্ধু পাল্লুকে ধরলে সব ইনফরমেশন পাওয়া যেতে পারে। ঠিক আছে, চলো। তোমার নাম কি?
মিনা। আমার নাম কি বলতে পারবে? হ্যাঁ পারবো। বলো তো। রাজা মানিকম। ঠিক বলেছো। আচ্ছা বলো তো আর কি কি জানো আমার বিষয়ে? আমাকে তুমি পছন্দ করো না। তোমাকে কে না পছন্দ করবে বলো সোনা? আমার সোনামণি। আমরা সব কথা আগেই সেরে ফেলেছি। মেয়ে দেখতে আসাটা একটা আনুষ্ঠানিকতা মাত্র। আমরা 22 তারিখ আশীর্বাদটা করে ফেলি। এই তারিখটা আমাদের জন্য শুভ হবে। আপনারা সবাই খুশি তো? অনেক খুশি হয়েছি। আগে আপনারা মিষ্টি খান। নমস্কার স্যার। এখানে পাল্লুর ঘর কোনটা? ওই যে ওইটা। ডাকো ওকে। হ্যালো, চলো। এসআই স্যার ডাকছে। কেন ডাকতেছে? এলেই বুঝতে পারবে। আরে কি হয়েছে? পুলিশ ডাকতেছে কেন? জানি না। বাবা, আমি চলে যাচ্ছি। বাবা, আমি তোমার সাথে কথা বলছি। বাবা, বাবা, বাবা। এই যজ্ঞা কোথায়? ও তোর বন্ধু না? স্যার আমি সবকিছু সাইরা দিছি। আমার বউ বাচ্চা আছে, দান্দা সাইরা দিছি। তুই ধান্দা করিস না কি করিস সেটা জানতে আসিনি। যজ্ঞা কোথায় সেটা বল, না হলে কিন্তু সব পুরনো কেস খুলে তোকে জেলে ঢুকিয়ে দেবো। আমি কিছুই জানি না স্যার, যাইতে দেন আমারে। বলে দে, তারপর চলে যা। কাঁদিস না মা, তুই তো তোর বাবাকে ভালো করে চিনিস। ও একটু রেগে আছে, জলদি সব ঠিক হয়ে যাবে। আমার উপর তোর বিশ্বাস আছে না মা? মিনার সাথেও খুব মজা করে খেলছিল। ওকে এখানে রেখে যা, 2 দিন পর তুই আর জামাই এসে ওকে নিয়ে যাস। এর মধ্যে সব ঠিক হয়ে যাবে। কি নানু, নানুর সাথে থাকবে না? হ্যাঁ। ওরে আমার সোনা। মিনা, নানা নানুকে বিরক্ত করবে না। জিদ না করে খেয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা। তুমি ওই দিকটা দেখো। ঠিক আছে স্যার। এই পানি কম দিস। তুই খাবি? এই হাফ বয়েল দিস। এই জলদি কর। এটা না ভাঙ্গা খাবি কেমনে শুনি? কেমনে খামু তুই দেখতে থাক। ভাই, পুলিশ আইতাছে ভাই। এই এই থাম। কিরে কিরে আমার ছেড়ে দেন স্যার, ছেড়ে দেন স্যার।
ভাগ যা। কে খুনিকে সাপোর্ট করছিস? হ্যাঁ, তোকে তো চামড়া তুলে ফেলবো। তোদের কাউকে ছাড়বো না। এই ওর তুইকে জেলে নিয়ে দেখাচ্ছি। গাড়িতে নিয়ে বসাও। চল চল। নাম কি? জগন্নাথ। এরা তোমাকে মেরেছে নাকি? হ স্যার, অনেক মারছে ওরা। খুন করলে কি তোমাকে আদর করবে? তোমার এত সাহস, কোর্টের সামনে মার্ডার করে ফেলেছ। হ্যাঁ, এই নাও 15 দিনের রিমান্ড। নিয়ে যাও একে। চলো। অনিকেত স্যার, সব ফর্মালিটি শেষ করে আমাকে ফোন করে জানিও। ওকে স্যার। 36 মিসড কল। স্যার। তুমি এখন যাও। ওকে স্যার। হ্যালো। সরি মধু, ফোন সাইলেন্ট ছিল তাই ধরতে পারিনি। সমস্যা নেই, সিচুয়েশনটাই এমন ছিল। আমাদের বিয়ে হয়েছে পুরো 5 বছর হয়ে গেছে। আজ পর্যন্ত তুমি আমাকে একা কখনো কোথাও যেতে দাওনি, শুধু আজকে যেতে দিয়েছো। তোমার নিশ্চয়ই কোনো জরুরি কাজ ছিল। তোমার সিচুয়েশন আমি বুঝতে পারি। থ্যাঙ্কস মধু। সবকিছু কেমন ছিল? খুব ভালো ছিল। আর মিনা ওর নানির কাছেই রয়ে গেছে। মা বলল আমরা দুজন সানডেতে গ্রামে গিয়ে মিনাকে আমাদের সাথে নিয়ে আসবো। এই কথা বলার জন্য আমি 2 ঘন্টা ধরে ফোন দিচ্ছিলাম। এসব কথা আমাকে বলার কি দরকার? এখন তুমি কোথায় আছো? কৈমতুরেই আছি। ঠিক আছে, আমি এখনই আসছি। তুমি কোথায়? আমি জজের বাড়ির সামনে। তাহলে তো তোমার আসতে টাইম লাগবে। আমি অটো নিয়ে রেড হিলস বাস স্ট্যান্ডে চলে আসছি। তুমি ওখানে আসো, তারপর দুজন একসাথে চলে যাব। ঠিক আছে, তুমি এসো, আমি ওয়েট করছি। আপনি যে নম্বরে ফোন করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। স্যার, কোথায় আছেন? এখনো আসেননি? না, অনেকে এখনো আসেনি। মধুর জন্য আমি বাস স্টপে ওয়েট করছি। অনেকক্ষণ ধরে এখানে আছি, ও এখনো আসেনি। এই জন্য চিন্তা করছি কৈমতুর গিয়ে একবার দেখে আসি। তাহলে একটা ফোন দিয়ে দেখুন স্যার। ট্রাই করেছি কিন্তু বন্ধ। হয়তো মোবাইলে চার্জ নেই তাই বন্ধ। বাসায় আসলে আপনাকে জানিয়ে দেবো। ঠিক আছে, আমি গিয়ে দেখছি। ঠিক আছে স্যার। স্যার। কনস্টেবল শোনো, কন্ট্রোল রুম থেকে আমাকে জানিয়েছে আমাদের এরিয়াতে নাকি হাজব্যান্ড ওয়াইফের বডি মিলেছে। তুমি ওখানে যাও, আমি আসছি। ঠিক আছে স্যার। হ্যাঁ অনিকেত, বলো। স্যার, আপনি কি রেড হিলস এরিয়াতে একটু আসতে পারবেন? কি হয়েছে? ইন্সপেক্টর স্যার আপনাকে আসতে বলেছেন। হয়েছেটা কি? শুধু বলেছে আপনি যেন এখানে আসেন। ওনার তো আর কোনো কাজই নেই। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে স্যার।
কি হয়েছে? আপনি ওখানে চলুন স্যার। কি হয়েছে বলো। বলছি, আগে আপনি আসুন। মধু, মধু, না স্যার, ছাড়ো আমার মধু। মধু, এই মধু, কি হয়েছে মধু? মধু, কথা বলো মধু, কিভাবে হলো এটা মধু? জানি না স্যার। মধু, 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 এই মধু, আমার দিকে তাকাও, চোখ খোলো, চোখ খোলো মধু। মধু, মধু, কথা বলো মধু, কে তোমার সাথে এমন করেছে মধু? মধু, কথা বলো মধু। মধু, মধু, কেন এমন হলো মধু? ওই মধু, মধু, চোখ খোলো মধু। মধু, মধু, চোখ খোলো মধু, চোখ খোলো মধু। মধু, 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 চোখ খোলো মধু, 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 মধু। স্যার, স্যার, ইন্সপেক্টর স্যার আপনাকে পুলিশ স্টেশনে রেখে পাঠিয়েছেন। মিনা কোথায়? খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে, ওর চিন্তা করবেন না। তুমি যাও, আমি আসছি। ওয়েট করছি স্যার। স্যার, 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 হ্যাঁ ভেতরে এসো, বসো। নমস্কার স্যার। তোমার সাথে যা হয়েছে তা শুনে আমার খুব কষ্ট লেগেছে। পুলিশে চাকরি করি তো, তাই এসব করতে হয়। কি আর করার, তাই সোজাসুজি কাজের কথায় আসি। তোমরা তো লাভ ম্যারেজ করেছো। জি স্যার। কনস্টেবল স্যার, ইদানিং যে অবৈধ সম্পর্ক আর মার্ডার কেসের ইনকোয়ারি হচ্ছে, সব তো লাভ ম্যারেজের, তাই না? জি স্যার। আজকাল এইসব নিউজ রোজ পত্রিকাতে আসে। আচ্ছা বলো তো, ঘটনার দিন তুমি তোমার ওয়াইফের সাথে ছিলে না কেন? আচ্ছা, ওই দিন তুমি তার সাথে ফোনে কোনো কথা বলনি? না স্যার। হ্যাঁ, এভাবে একা ছেড়ে দিলে কেন? হ্যাঁ, তোমাদের মাঝে কোনো ঝগড়া হয়েছিল? এমন কোনো কিছু হয়নি। ওই দিন এক আসামিকে ধরার জন্য ব্যস্ত ছিলাম, তাই কথা হয়নি। ও, ডিউটি কনসাস। অনেস্ট অফিসার তো, তাই। আমরা হলাম সাধারণ এসআই, কিন্তু তুমি তো এমন ইন্সপেক্টর যে বিনা অনুমতিতে কাউকে রিমান্ডে নিয়ে নিতে পারো। খুব ভালো। আচ্ছা, তোমার ওয়াইফ তোমাকে ফোন করেনি? করেছিল, আমি রিসিভ করতে পারিনি। 36 মিসড কলস রিসিভ করনি কেন? ফোন সাইলেন্ট ছিল, এই জন্য পারিনি। পুলিশ অফিসারের মতো করে জবাব দাও, কোনো স্কুলের স্টুডেন্টের মতো করে না। সবশেষ কখন কথা হয়েছিল? রাত 11টার কাছাকাছি। না, 11:15টায়। সে বলেছিল সে কোথায় আছে? কৈমুতুর। না, সে তখন ভাডাপল্লিতে ছিল। সে ভাডাপল্লিতে থেকে তোমাকে বলেছে কৈমুতুরে আছে। এর পেছনের লজিকটা কি বলো তো? কি বলতে চাচ্ছেন আপনি? শোনো, চুপচাপ আমাকে সত্য ঘটনাটা বলে ফেলো। তোমার ওয়াইফের ফেসবুক, হোয়াটসঅ্যাপে কোনো ফ্রেন্ড ছিল? সাথে যে খুন হয়েছে তার সাথে মধুর কি সম্পর্ক? সত্য বেশি দিন লুকিয়ে রাখতে পারবে না। ওই লোকের না নাম জানা গেছে, না ঠিকানা। তোমাকে ফ্র্যাঙ্কলি বলছি, তোমার ওয়াইফের ওই লোকের সাথে সম্পর্ক ছিল?
আই মিন ইললিগাল রিলেশনশিপস। আমি এজন্য বলছি কারণ তুমি এক্সট্রা ডিউটি করতে, ওকে টাইম তো দিতে পারতে না। তুমি এখানে ডিউটি করতে আর ওইদিকে ঘরে অন্য কেউ, তাই না? হ্যাঁ ধরো ভালো করে, চলো নিয়ে চলো এখান থেকে, চলো 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 নিয়ে চলো সাবধানে। স্যার, সুপার স্যার, মজা পেয়েছি। ইডিয়েট, একজন পুলিশ হয়ে গুন্ডাদের মতো বিহেভ করেছো। একটুও ডিসিপ্লিন নেই তোমার মধ্যে। স্টেশনের লকআপে পুলিশের কাহিনী তোমার মনে নেই নাকি? দেখতে চাও? তোমাকেও সেই লকআপে রাখবো। ইয়েস স্যার। কি হচ্ছে ওখানে? স্যার, হাসপাতাল থেকে জানালো ইন্সপেক্টরের হাত ভেঙে গেছে। হাত ভেঙে গেছে? ইন্সপেক্টরের উপরে হাত? কিছু খেয়েছে নাকি? না স্যার, নর্মাল আছে। ইডিয়েট, ওকে এখনই সাসপেন্ড করে দাও। ওকে স্যার। মা বাবাকে পাঁচ মারবে এভাবে। ও বাবা, কি হয়েছে মা? মা কিচ্ছু হয়নি মা, কিচ্ছু না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কি করছিলে? ক্ষুধা লেগেছে। সরি মা। বাবা, মা কবে ফিরে আসবে? এখন তুমি খাও, মা চলে আসবে। হ্যাঁ বলো। পারি, তোকে একটা মেসেজ পাঠিয়েছি, ওটা দেখ। মাথা গরম করবি না। কি মেসেজ? তুই দেখ একবার। গত মাসে আমাদের এরিয়াতে যে ডাবল মার্ডার হয়েছে, সে আমাদের সাব ইন্সপেক্টর পারি ভেঙ্কটের ওয়াইফ ছিল। আমাদের ইনকোয়ারি থেকে আমরা জানতে পারি যে ওনার অবৈধ সম্পর্ক ছিল ওই লোকের সাথে। আর যখনই এসব পারি জানতে পারি, ফোন ভাঙলেই সবকিছু ঠিক হয়ে যাবে? কয়টা ফোন ভাঙবে? আর সমস্ত টিভি চ্যানেলে আমার মেয়ের সম্পর্কে মিথ্যা বলেছে। তাদেরকে তুমি কি করতে পারবে? আমার মেয়ে মারা গেছে আর ওদের জন্য এটা নিউজ, কিন্তু আমাদের জন্য এটা নিউজ না। যখন ওর বয়স 9 বছর, তখন পাশের বাসার একটা বাচ্চা ছেলের সাথে খেলছিল। তখন একটা ছেলে এসে বলল, আমার 1 টাকা চুরি হয়েছে, আপনার মেয়ে সেই টাকা চুরি করেছে। তখন আমার পকেট থেকে বের করে 1 টাকা ছেলেটাকে দিয়ে দেই। এটা দেখে মধু সারা রাত ঘুমায়নি, আমিও সে রাতে ঘুমাতে পারিনি। এরপর মধু
ওই 1 টাকা খুঁজে বের করে, এরপর ওই ছেলেকে দিয়েই শান্ত হয়, আর আমার 1 টাকা নিয়ে এসে আমার পকেটে রাখে। তারপরই আমার সাথে কথা বলেছিল। ওই অল্প বয়সেই ছোট একটি অপবাদও সহ্য করতে পারেনি, এখন এত বড় অপবাদ ওর আত্মা কেমন করে সইবে? তুমি খুব ভালো মানুষ বাবা। মধু তোমার সাথে অনেক সুখে ছিল। যা হয়েছে এতে শুধু মধুকে হারিয়েছি তা নয়, মিনার উপরও খুব খারাপ প্রভাব পড়েছে। যার মা নেই তাকে তো বড় করা যায়, কিন্তু যার মার চরিত্রে দাগ লেগে যায় সে সন্তানকে লালন পালন করা মুশকিল। সমাজ তাকে ঘৃণা করতে থাকে। এখন যে পরিস্থিতি সেটা মাথায় রেখে ওকে আমাদের কাছে থাকতে দাও। কি হয়েছে? আমি T14 রেড হিলস পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর। প্লিজ আসুন, বলুন কি বিষয়? 2 সপ্তাহ আগের মার্ডার কেসের বিষয়ে সব রিপোর্ট অ্যানালাইসিস করতে খুব সম্ভবত এখনও আপনার রিপোর্ট তৈরি হয়নি। তারপরও আপনি একটা রিকোয়েস্ট দিয়ে দিন, আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। স্যার, অন্য কোনো... আপনি রেড হিলস পুলিশ স্টেশন বললেন তাই না? ওখানকার ইন্সপেক্টর আমার ভালো বন্ধু। হ্যালো। হ্যালো রাজা, কেমন আছো? আমি ডাক্তার মুরলীধরন বলছি। হ্যাঁ বলুন। না, এমনিতেই ফোন দিয়েছি। কেমন চলছে সব? হ্যাঁ, সব ঠিকই চলছে। তোমাকে ফ্র্যাঙ্কলি বলছি, তোমার ওয়াইফের ওই লোকের সাথে সম্পর্ক ছিল। আমি এই জন্য বলছি কারণ তুমি এক্সট্রা ডিউটি করতে, ওকে টাইম তো দিতে পারতে না। তুমি এখানে ডিউটি করতে আর ওইদিকে ঘরে অন্য কেউ। আপনার নাম? পারি। ওনার নাম পারি। ও ও আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। স্যার, আপনি তো সাসপেন্ডেড। আমার সাথে চিট করছেন। আপনি কি চান আপনার জন্য আমার চাকরি চলে যাক? সরি স্যার, আমি এখানে পুলিশ হিসেবে আসিনি, ভিকটিম হিসেবে এসেছি। আপনি যা কিছু হয়ে আসেন না কেন, আমি এ বিষয়ে কিছুই করতে পারবো না। স্যার প্লিজ, আপনি যেভাবেই হোক। যদি আমাকে বেশি প্রেশার দেন তাহলে উপর মহলে যাব। প্লিজ বি আউট। চলে যান, যান এখান থেকে, যান বলছি। এইভাবে তুমি কেস হ্যান্ডেল করছো? হ্যাঁ স্যার, আসলে... চুপ করো তুমি। তোমার মিথ্যা নাটক সম্পর্কে সবকিছু জেনে গেছি। স্যার, এসআই পারি ব্যাংকাট আপনার সাথে দেখা করতে এসেছে। আসতে বলো। তোমার মেডিকেল লিভ অ্যাপ্রুভ করে দিয়েছি, এখন যাও। ওকে স্যার। এসো পারি। ইয়েস স্যার। তোমার সাসপেনশন আমি উইথড্র করেছি। কাল থেকে তুমি ডিউটিতে জয়েন করবে। না স্যার, আমি চাই না। চাই না মানে? আমি এই চাকরি চাই না। চাকরি চাও না? এসব কি বলছো? যখন ইচ্ছা বলে দেন যাও, যখন ইচ্ছা বলে দেন আসো। এভাবে ডিউটি করা কঠিন। এই ধরনের চাকরি আমি আর করতে চাই না স্যার। দেখো পারি, তুমি ইন্সপেক্টরকে মেরেছ, তাই আমি তোমাকে সাসপেন্ড করেছি। তুমি তো ওর হাত ভেঙে দিয়েছ, রিমান্ডে দেওয়া উচিত ছিল। তারপরও আমি তোমাকে কেন ডেকেছি জানো? তোমার আইএস রিপোর্ট খুব ভালো এসেছে। এছাড়াও আমি তোমার সততা সম্পর্কে পার্সোনালি খুব ভালো করে জানি। সততা দিয়ে আমি কি করব স্যার? এখানে কোনো কিছুই হবে না। আপনি যা যা বললেন সেগুলো করার জন্যই মধুকে ক্যারেক্টারলেস বানিয়ে মিডিয়ার সামনে প্রেজেন্ট করেছে। ও আমার চোখের সামনে সিনা টান করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে পোস্টমর্টম রিপোর্ট আনতে গিয়েছিলাম, ওখান থেকে অপমান করে বের করে দিয়েছে। আমি কিছুই করতে পারিনি। আজকের পর থেকে আমি আর সততার রাস্তায় নেই। এই পোশাকে আমি অনেক গর্ববোধ করতাম, কিন্তু এখন ঘৃণা করি। তাই আমি নিজেই যা করার করব। আমার কথা শোনো, রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। মাথা ঠান্ডা করো। স্যার, আপনি যাই বলুন না কেন আমার কিছু যায় আসে না। আমার সিদ্ধান্ত এটাই থাকবে। পারি, আমার কথা তো শোনো ভাই। বলছো সততা নিয়ে আর চলবো না,
ইউনিফর্মের প্রতি তোমার ঘৃণা এসে গেছে, কিন্তু তোমার ওয়াইফের জন্য যে ন্যায় বিচার দরকার ওইটা তুমি কিভাবে পাবে? পারি, তুমি যদি নিজে নিজেই কিছু করে ফেলো তাহলে তোমাকে অপরাধী হয়ে এখানেই আসতে হবে। রাগ করে ভালো কিছুই হয় না। একজন এসআইয়ের আসামি হয়ে থাকাটা লজ্জাজনক ব্যাপার। তোমার রাগকে কন্ট্রোলে রাখো আর বুদ্ধি খাটিয়ে চিন্তা করো। ইনভেস্টিগেশনে উঠে এসেছে ওই লোকের সাথে তোমার ওয়াইফের অবৈধ সম্পর্ক ছিল। খুনটা এজন্যই হয়েছে, এমনটাই লিখেছে ওই ইন্সপেক্টর। স্যার, এটা রং ইনভেস্টিগেশন। ওই অফিসার আমাকে পছন্দ করে না, তাই ইচ্ছে করে কেস অন্যদিকে নিয়ে গেছে। আমি জানি পারি, এই জন্যই আমি ইন্সপেক্টরকে এই কেস থেকে সরিয়ে দিয়েছি। এখন আমাদের এই কেসে যে আসল অপরাধী তাকে খুঁজে বের করতে হবে। শুধু পুলিশের ইনকোয়ারি যথেষ্ট নয়, এর জন্য ভেতরে ইমোশনও থাকতে হবে। আমার বলার দরকার নেই, কারণ তুমি নিজেই জানো যে কোনো মার্ডার কেস একজন ইন্সপেক্টর বা অফিসারই হ্যান্ডেল করতে পারে। তোমার সাথে এত কিছু ঘটে গেছে, তারপরও তোমাকে আমি এই কেস কেন দিলাম সেটার কারণ লিখে দিয়েছি। এরপরও যদি ডিপার্টমেন্টের উপর, ইউনিফর্মের উপর তোমার ভরসা না থাকে তাহলে কিছুই করার নেই। অনিকেত স্যার, কি কি কারণে মানুষ খুন হতে পারে? স্যার, কিছু কিছু খুন প্রতিশোধ নেওয়ার জন্য হয়। আর 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 সম্পত্তির জন্য হতে পারে। এটা ছাড়া আর? আজকাল তো সেক্সের জন্যও হয়। সেক্স? শুধু তাই না, প্রফেশনালিও খুন করে, হঠাৎ করে খুন করে। মানে হলো আগে কোনো প্ল্যান থাকে না, হঠাৎ করে হয়ে যায়। এসব হওয়ার পেছনে সবচেয়ে বেশি কারণ কি হতে পারে? যেমন ধরো টাকা, স্বর্ণ, সেক্স, রাগের মাথায় করে ফেলা, এসব কিছুর কারণে মার্ডার হয়। রিভেঞ্জ, murder, forget sudden crimes. এর মধ্যে কিছু একটা হবে। স্যার, জগ্গা, বাজার মুরলি এদের মধ্যে কেউ কি? ওদের এখানে থাকার কোনো চান্স নেই। মধু মারা যাওয়ার 3 দিন পরেই সব সার্চ করে ফেলেছে। বাজার মুরলির সাথে তেমন কোনো সম্পর্ক তো কারো ছিল না। ওর বোন, ওয়াইফ, 4 বছর বয়সী বাচ্চা। ও মারা যাওয়ার পর তো পুরো গ্যাংই ভেঙে গেছে। জগ্গাকে তো লকআপে দিয়েছি, ও ভেতরেই আছে। ওকে যেদিন রিমান্ডে নিয়েছি সেই দিনই এত বড় প্ল্যান করে প্রতিশোধ নেবে এমনটাও কোনোভাবেই করবে না, কারণ ও তো আন্ডারওয়ার্ল্ড ডন না, জাস্ট একটা লোকাল গুন্ডা। এই বাড়িটাই স্যার। স্যার, ওদিন আপনি পোলাপানের সামনে আমার উপর রাগ করে হাত উঠাইছেন, এর লেগে আমারও হাত উঠাইতে হয়েছে। পোলাপান দেখতেছিল, এর লেগে ওগো সামনে আমি বাধ্য হয়ে এটা করছি স্যার। মানিজ্যতের প্রশ্ন, কেউ যদি আমার সামনে গলা উঁচু করে কথা কয় তাইলে তো আমি আমার হাত গুটিয়ে বসে থাকতে পারি না স্যার। শোনো মা, বাবা, তোমার মায়েরে যায় কও আঙ্কেলের কফি দিয়ে যাইতে। ঠিক আছে স্যার, আপনি যেমন চিন্তা করতেছেন আমি তেমনটা না, আমার বিশ্বাস করতে পারেন স্যার।
এই যে পুলিশ ভাইরে জেলে নিছে হে এখানে কেন? তবু তুই মাল রেডি রাখ, সাবধানের কোনো মাইন নাই। আচ্ছা, ছাইরা দিস না। এই এদিকে আয়। ও কোথায় আছে বল বল। স্যার, এক মাস আগে ওই পোলা জেল থেকে বাইরে ছিল স্যার। মদ খাওয়া নিষেধ ছিল, এরপরও ইচ্ছা মতো খাইছে আর মইরা গেছে। এখন কি করবো স্যার? জানি না, মনে হচ্ছে আমরা সঠিক পথে যাচ্ছি না। আমার মনে হচ্ছে এটা কোনো নর্মাল মার্ডার না। মধু যখন শেষবার কথা বলছিল তার কিছুক্ষণের মধ্যে ওকে হত্যা করা হয়, সেটা আবার যেখানে আমি ওর আসার জন্য অপেক্ষা করেছিলাম। কেসের এত কাছাকাছি এসেও আমরা এখনো কিছুই করতে পারছি না। স্যার, এসব পুলিশ এনকোয়ারি বাদ দেন, আপনার মন কি বলে? কোনো কিছুই বুঝতে পারছি না। মধু যে অটোতে ছিল সেটার খোঁজ করতে হবে, তারপর যেখানে ওর বডি পাওয়া গেছে আর যেখানে খুন হয়েছে এটা চেক করতে হবে। পাশের লাশটা কার ছিল সেটাও জানি না। ওই লাশের আত্মীয় স্বজন কারা সেটাও আমরা এখনো জানতে পারিনি। যখন এসব জানতে পারবো কেবল তখনই আমরা সঠিক রাস্তায় যেতে পারবো। স্যার, সবকিছু মিলিয়ে কনফিউশনে পড়ে গেছি, একটা একটা করে ধরি। আচ্ছা স্যার, ওই দিন মধু ম্যাডাম নর্মাল নাকি শেয়ার অটোতে এসেছিল? ওই দিনও অটোতে আসবে সেটা আমাকে বলেছিল, কিন্তু কোন অটো সেটা বলেনি। স্যার, যদি আমরা জানতে পারি যে মধু ম্যাডাম নর্মাল অটোতে এসেছে নাকি শেয়ার অটোতে, তাহলে ইনকোয়ারি করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। দেখা যাক। পিএম রিপোর্টের কি হলো? সেটা আমি ফলো করছি স্যার, আজ চলে আসবে। ঠিক আছে, সকালে দেখা হবে। আসি স্যার। বাবা, মা কোথায়? বাবা, আমি মাকে দেখব প্লিজ। বাবা, মাকে যে মেরেছে তাকে খুঁজে বের করো। রেড হিলস। বামে যাও। এর থেকে ফাস্ট আর কে আসতে পারে? অটোর স্পিড কত ছিল? পুরো রাস্তা নর্মাল স্পিডে ছিল, শেয়ার অটো হলে আরো দ্রুত আসতে পারতেন। শেয়ার অটো রাতে কোনটা বেশি চলে, শেয়ার অটো নাকি নর্মাল অটো? রাত 10টার পর নর্মাল অটো থেকে শেয়ার অটো বেশি চলে স্যার। ঠিক আছে, চলো।
কোথায় যাবেন স্যার? চলো আমি বলছি। কৈবতর থেকে রেড হিলস পর্যন্ত কয়টা জায়গায় তোমাদের থামতে হয়? তার কোনো হিসাব নেই স্যার, প্যাসেঞ্জার যেখানে হাত উঠায় সেখানেই থামাই। আচ্ছা, রাত কয়টা পর্যন্ত গাড়ি চালাও? সর্বোচ্চ রাত 2টা পর্যন্ত চালাই স্যার। এই সামনে গিয়ে বামে। ঠিক আছে স্যার। এখানেই রাখো। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা। মধুর কেসে আমরা যে অপরাধীকে খুঁজছি সে একা না, আরেকটা দাও। মনে হচ্ছে 2-3 জন জড়িত। অপরাধী যদি একজন হতো তাহলে মধু একাই তাকে সামলাতে পারত, কারণ মধুর উইল পাওয়ার অনেক বেশি। ওরা 2-3 জন লোক হওয়ার কারণেই। ঠিক আছে, তুমি এখন যাও, ঘটনা যে জায়গায় হয়েছে রেড হিল সিগন্যাল আর উডাল সিগন্যালের সিসিটিভি ফুটেজ নিয়ে এসো। কেন স্যার? কালকে প্রশ্ন করেছিলে না মধু নর্মাল অটোতে নাকি শেয়ার অটোতে এসেছিল? ইয়েস স্যার। এটা কনফার্ম হয়েছে শেয়ার অটো ছিল। মধু যে অটোতে এসেছে সেটা ক্যামেরাতে অবশ্যই ধরা পড়বে। যদি ওই অটোর খোঁজ পাওয়া যায় তাহলে আমরা পরবর্তী ধাপে পৌঁছে যাব। ঠিক আছে স্যার। এটাই রেড হিল সিগন্যাল স্যার। আর এখান থেকেই রোডটা ডাইভার্ট হয়ে গেছে। এখান থেকে রেড হিল সিগন্যালের দূরত্ব কত? 4 থেকে 6 কিলোমিটার তো হবেই স্যার, সোজা রাস্তা। আর ওখান থেকে 2-3 কিলোমিটারের মধ্যে কোনো গ্রাম নেই। ঠিক তারপর থেকেই অন্ধ্রপ্রদেশের শুরু। অটোর অ্যাড্রেস আরটি অফিস থেকে নিয়ে নিও। ওকে স্যার। কালকে এটা চেক করতে হবে। ঠিক আছে, তুমি যাও। স্যার, পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে, এইমাত্র দিয়ে গেছে। এই কথা আমাকে আগে বলুনি কেন? দাও দেখি। দিতে বলেছি স্যার। ওই বলেছি না, রিপোর্ট দাও। স্যার, ওই বদমাইশগুলো খুবই নিষ্ঠুরভাবে সারা শরীরে আঘাত করেছে। ওদের ছাড়বেন না স্যার, ওদের এর চেয়েও কষ্টের মৃত্যু দেবেন স্যার। এলন স্যার। হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম। রেড হিলস স্টেশন থেকে সাব ইন্সপেক্টর পাড়ি। বলুন স্যার। ওই এরিয়াতে যে ডাবল মার্ডার হয়েছিল সেটার ইনফরমেশন কে দিয়েছিল? স্যার, মার্ডার হওয়ার তারিখ কি বলতে পারবেন? 22 জানুয়ারি। আমি চেক করে আপনাকে জানাচ্ছি। থ্যাংক ইউ। হ্যালো স্যার, আমি নর্থ কন্ট্রোল রুম থেকে বলছি। যে ইনফরমেশনের জন্য ফোন দিয়েছিলেন নোট করে নিন। হ্যাঁ, বলো। রাজা টি শপ, রাজা টি শপ, নাম্বার 8, নাম্বার 8, উড়াল রোড,
উডাল রোড, রেড হিলস, চেন্নাই 51। থ্যাংক ইউ। অনিকেত স্যার, যেতে হবে। এই ভাই, গত মাসের 22 তারিখে নদীর কাছে ডেড বডি দেখে পুলিশকে তো আপনিই ফোন করেছিলেন না? হ্যাঁ স্যার, আমি করছিলাম। যখন আপনি বডি দেখেছিলেন, সন্দেহ করার মতো সেখানে কিছু দেখেছিলেন? আমি দেখি নাই স্যার। না দেখলে পুলিশকে ইনফর্ম করলেন কেন? এক ট্রাক ড্রাইভার এখানে সবসময় চা খাইতে আসে। হ্যাঁ, এসে আমারে কইল নদীর ধারে 2টা লাশ পইরা আছে। তখন আমি পুলিশে কল করছি স্যার। আপনার কি ওই ড্রাইভারের নাম ঠিকানা কিছু জানা আছে? নাম ঠিকানা তো জানি না স্যার, সবসময়ই চা খাইতে আসে, কিন্তু 1 মাস ধরে আসে নাই। গাড়ির নাম্বার জানেন আপনি? জানি না। ওই ড্রাইভার যদি আবার এখানে আসে তাহলে আমাদেরকে খবর দেবেন। ঠিক আছে স্যার। অনিকেত স্যার, ওনাকে নাম্বার দিয়ে দাও। কলম দিন। হ্যালো স্যার, ওই ট্রাক ড্রাইভার আইছে স্যার। তাই নাকি? আমরা আসছি, ওকে কিছু বলবেন না। ঠিক আছে স্যার। স্যার, ওই ড্রাইভার চায়ের দোকানে চলে এসেছে। কি অবস্থা চাচা? কাহিনী কি মিয়া, অনেকদিন পরে দেখলাম যে। 10 দিন সিংলাপট্টি ট্রিপে আসছিলাম, আজকেই আইলাম। চা বানাবো? না না, লাগবো না। নেন, জায়গা পরে দেখা হবো। আচ্ছা। কোথায় স্যার? এই মাত্র চলে গেল, এখনো বেশি দূর যায় নাই। আপনি জলদি করে পিছনে যান। এই যে নেন গাড়ি নাম্বার। নিচে নাম, নিচে। আইতেছি। স্যার, পেপার। পেপার লাগবে না। গত মাসের 22 তারিখে রেড হিলস এরিয়াতে যে 2টা বডি পড়েছিল সেটা তুই আগে দেখেছিস? হ্যাঁ স্যার। সেটা দেখে পুলিশকে কেন ইনফর্ম করিসনি? স্যার, কতজন মিলে মার্ডার করেছিস? বল তারা কারা, তারা কোথায়? বল না। স্যার, স্যার আমার মাইরেন না স্যার, কইতেছি স্যার, আমি সব কইতেছি। ওই দিন রাত 11টার দিকে আমি ওই রোড দিয়ে যাইতেছিলাম, তখন হঠাৎ আমার পেটে মুসুর দিয়ে ওঠে। আমি গাড়ি সাইড করিয়া হালকা হওয়ার লেগে যাই, তখন ওইখানে দেখি চাচা, হ্যাঁ, এক কাপ চা দেন। কি হইলো? কিছু হয়েছে নাকি? হ চাচা, হয়েছে। ওদিকে জামাই বোর লাশ দেখাইলাম। এই মানি ব্যাগটাই ছিল স্যার, টাকা আমি খরচ করে ফেলাইছি। ওনাকে আপনি চেনেন? হ্যাঁ স্যার। ওর কি কিছু হয়েছে? ও তো খুব ভালো ছেলে, ও তো আমাদের এখানেই কাজ করতো। কতদিন ধরে এখানে কাজ করতো? এই 3 বছর ধরে। ওর কি কোনো আত্মীয় স্বজন এখানে আছে? আর ওর বডি নেওয়ার জন্য কেউ তো আসলো না? আসলে স্যার, আপন বলতে ওর শুধু বৃদ্ধ মাই আছে। ও মারা গেছে এইমাত্র আপনার কাছেই আমরা জানতে পারলাম।
এখন গ্রামে ওর মার কাছে খবর পাঠাতে হবে। ও কি কোনো নারী বা মদ বা কোনো অবৈধ সম্পর্কে জড়িত ছিল? না স্যার, ও তো খুব ভালো ছেলে ছিল, খুবই সেন্সিটিভ ছিল। যে টাকা বেতন পেত সেখান থেকে কিছু টাকা খরচ করে বাকি টাকা তার মায়ের সাথে যে মেয়েটি থাকতো তার বিয়ের জন্য মায়ের কাছে পাঠাতো। এই মাসের বেতন নিয়ে ওই মেয়েটার বিয়েতে যাবে এই কথা বলে গেছে স্যার। ওর সাথে তো অনেক বড় অন্যায় হচ্ছে স্যার। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, না না, ছেড়ে দাও, ছেড়ে দাও। বাবা, কি হয়েছে মা? এখনো ঘুমাওনি? ঘুম আসছে না। আমি একটা গল্প শোনাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, ওই দিন মা আমাকে যে বানরের গল্প বলেছিল ওই গল্প শোনাও। কোন দিন বলছিল মা? যেদিন নানু বাসায় আমাকে রেখে গেছে সেদিন ফোনে বলছিল। কোন গল্পটা বলছিল আমাকে বলতে পারবে? হ্যাঁ আমি বলছি। এক গ্রামে এক কৃষক ছিল, ওনার একটা কলার বাগান ছিল। তারপর ফোনটা কেটে গেছে। ঠিক আছে, বাকি গল্পটা আমি তোমাকে কাল শোনাবো। এখন তুমি ঘুমিয়ে পড়ো। আচ্ছা, গুড নাইট। বদমাইশ, মহিলাদের ইফটিজিং করিস? স্যার সাইরা দেন স্যার, আমি তুই কোনো অপরাধ করিস করি না, নাই, কে স্যার। করেছে? এই চেঁচামেচি করছে কেন? স্যার বাসের মধ্যে মহিলাদের গায়ে হাত দিয়েছে, ইফটিজিং কেস। কে? বদমাইশ, এত বড় সাহস মহিলাদের গায়ে হাত দিস? ওদেরকে মেরে ফেলা উচিত। মহিলাদের গায়ে হাত স্যার, আমি কিছু মেরে করি ফেল। নাই, স্যার। বাদ দেন, ভেতরে ঢুকাও ওকে। অসভ্য কোথাকার। এত রাগ কেন করছেন স্যার? রাগ শুধু আমার না, সব মানুষদের করা দরকার। তাহলে এসব গুন্ডা পান্ডাদের মেয়েদের গায়ে হাত দিতে ভয় লাগবে। ভয় লাগতেই হবে। স্যার অটোগুলো চলে এসেছে। কোন স্ট্যান্ড? কৈমুতুর মার্কেট স্ট্যান্ড। অটো কত বছর ধরে চালাচ্ছ? 3 বছর ধরে। নিজের অটো নাকি ভাড়ায় চালাচ্ছ? আমার নিজের অটো। শেষ কয়টা বাজে যাত্রী নামিয়েছ? রাত 12টার দিকে স্যার। আচ্ছা, যাও। এই মেয়েটাকে কখনো কি দেখেছেন? না স্যার। আঙ্কেল, ওকে কখনো দেখেছেন? নিউজ পেপারে দেখছিলাম স্যার। মেয়েটার লোকে খুবই অন্যায় হয়েছে।
সবাই কান খুলে শুনে রাখো, যদি কেউ এই শহর ছেড়ে বাইরে যাও তাহলে আমাদেরকে ইনফর্ম করতে হবে। যখনই আমরা ডাকবো তখনই আসতে হবে। আর তোমাদের যদি কাউকে সন্দেহ হয়, মানে বিন্দু পরিমাণ কাউকে সন্দেহ হয়, তাহলে ওনাকে জানিয়ে দেবে। আর আপনি সবার নাম্বারটা রেখে দিন। ঠিক আছে স্যার, রেখে দিচ্ছি। এখন যেতে পারেন। ঠিক আছে স্যার, আসি। নমস্কার। সবাই নিজেদের নাম্বার দিয়ে যাও, প্রয়োজনে যেন কল করতে পারি। কি হয়েছে স্যার? চিন্তিত মনে হচ্ছে। মধু যখন শেষবার অটোতে ছিল তখনও ফোনে মিনাকে গল্প শোনাচ্ছিল। মধু আশেপাশের ক্যারেক্টার দেখেই সবসময় গল্প বলতো। আমার কাছে মনে হয় ওই গল্পে কোনো ক্লু আছে। কি গল্প স্যার? কোনো এক গ্রামে এক কৃষক বাস করত। তার ছোট একটি জমি ছিল, ওখানে সে কলার চাষ করত। সেই কলা খেতে সবসময় বানরের দল আসতো আর ওই জমির সব কলা ছিঁড়ে খেয়ে ফেলত। এই জন্য ওই কৃষক খুব চিন্তায় থাকত কিভাবে বানরদের থামানো যায়, তার জন্য প্ল্যান করেছিল। তখনই মধুর ফোনটা কেটে যায়। এরপরে এই ঘটনা ঘটে। স্যার, কৃষক, কলা, বানর এসব থেকে আমাদের কি ক্লু মিলবে? স্যার, 17 অটো থেকে 15 অটো এসেছে। এর মধ্যে একজন বলল গ্রামে তার কে যেন মারা গেছে, দ্বিতীয়জন অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। ঠিক আছে, গ্রাম থেকে আসতে দাও। আর দ্বিতীয়জন হাসপাতালে ভর্তি কিনা তুমি গিয়ে চেক করে এসো। ওকে স্যার। এই সামনে দেখা গাড়ি চালাইতে পারোস না? ওই কলা বাগানে প্রতিদিন বানরের দল আসতো, আর ওই বানরের দল সব কলা খেয়ে ফেলতো। তাই কৃষক চিন্তায় পড়ে যেত। কখন থেকে দেখতাছি কি জানো চিন্তা করতাছো? কেন আজ অটো কালেকশন ভালো হয় নাই? আসলে আজকে আমার ইনকোয়ারি লেগে পুলিশ ডাকছিল। জানুয়ারি মাসের 22 তারিখ রাত 11টার সময় উডাল সিগন্যাল সিসি ক্যামেরায় আমার অটো দেখা গেছে। ওই দিন তো 5টার সময় আমি যাত্রী লয়ে গেছিলাম আর রাত 9টায় বাসায় এসে ঘুমায় পড়ছিলাম। তাইলে আমার অটো রাত 11টার সময় ওখানে কেমনে গেল বুঝতে পারতেছি না। আমার মনে হয় কাম তোর পোলার। আমার এখন পুরাপুরি সন্দেহ হইতাছে তোর পোলার উপর। হ্যাঁ, এখন কই? অত খাইয়া বাইরে হয়ে গেছে। তোর পোলার খারাপ টাইম আইসা পড়ছে। থানার ওই পুলিশ তার বউয়ের ধর্ষণকারীরে পাগলের মতো খুঁজতেছে। ওহো, মানে তুমি ধরেই নিছো আমার পোলাই খুন করছে। ও অটো লইয়া ওর বন্ধুগুলো লগে কোনোখানে ঘুরতে গেছিল হয়তো, আর তাতে ক্যামেরায় উঠছে। এর মানে কি হ্যাঁ খুনি হইয়া গেছে? এই তুই তোর পোলার ওকালতি করস? আরে কি আমি চিনি না? 15 বছরের একটা মাসুম মাইয়ারে দর্শন করে জেল খেটে আইছে তোর পোলায়। তুই একজন উকিলকে ভাড়া কইরা হ্যাঁ ওই সময় বাঁচাই নিয়েছিস। না বালক আসিল দেখা বাঁচাইতে পারছো। অল্প বয়সে ভুল করছে দেখা বারবার ভুল করবো? তুই কেমন বেডি মানুষ? এক মাইয়া হয়ে আরেক মাইয়ার কষ্ট বুঝোস না? তোর পোলার লগে যে পোলাপানগুলা ঘুরে তাকে জানোস? এরা সব কয়টা যার যার ঘর ছাইরা ভাগছে। হ্যাঁ লাগে তোর পোলার কাম কি? বেশি আদর দিয়া পোলারে বান্দর বানাইছস। তোর লগে তো কথা কই বেকার। সবই আমার কপালের দোষ। তোর ছেলে কোথায়? জানি না স্যার। ওকে ফোন কর। স্যার ফোন দিতেছি কিন্তু ধরতেছে না। আমার সাথে কোনো যোগাযোগ নাই স্যার। ফোন কর। ফোন দে। স্যার ও ফোন ধরতেছে না। তোর ছেলের নাম কি? নাম ধানা। এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়, কাছে তোমায় না পাইলে বন্ধু দম যেন মুর যায়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে, ও তুমি ছাড়া বাঁচি না। এই ধানা, এক সপ্তাহ ধরে রোমিওরে দেখতাছি না।
এই গেল কই? আরে ও গত সপ্তাহে একটা মাইয়ারে পটানোর লাগে 20,000 টাকা নিছিল। এরপর তো হালায় আর এদিকে আসে নাই, এখন আবার ফোনও বন্ধ। ওর কথা আর কি কম, কেমনে জানি মায়াগুলারে পটায় ফেলায়। আমরা তো আজ পর্যন্ত একটা মায়ারও পটাইতে পারলাম না। আরে বাদ দে তো, ও যে মায়াগুলা পটায় কারে দেয়? আমাদেরই তো দেয় না। চল আমরাও শুরু করি, কেউ না কেউ আমাকে কপালে ঠিকই জুটবো। আচ্ছা ওই যে জ্যোতি মেকানিক আছে না, ওর আসল কাম হলো গাড়ি ঠিক করা। এই কাম বাদ দিয়া ও আজকাল মাইয়াগো পিছনে পইড়া আছে। এখন নাকি সাপ্লাই হচ্ছে। হালারপুর থাম এবার। ভাইয়া ভাইয়া রোমিও কোথায়? কেন কি হইছে? ও আসতে বলেছে। ওই পানি বন্ধ করতো, দাঁড়াও দেখতেছি। এই কই রে তুই? একটা স্কুল ছাত্রী এনে আইসা তোরে খুঁজতাছে। আচ্ছা অস্থির, আমার কথা শুন। একটা মায়ের কথা কইছিলাম না, আজকে ওর খেল খতম করে দেব। আমার লগে তো এখন কোনো টাকা পয়সা নেই, তুই দিয়ে দিস। না না পারুম না, তোরে দেওয়ার মতো টাকা এখন আমার কাছে নাই। একটা কাম কর তুই, কুমার আছে না দোকানদার, এর কাছে গিয়ে টাকা নিয়ে আয় যা। এর থেকে তো আগে অনেক টাকা হলত নিছি, ওইগুলো না দিলে এখন আর টাকা দিব না। আরে ঠিক আছে, তুই সোজা আমার বাড়িতে যা, মারে আমি ফোন দিতাছি। আমার আলমারির উপরে একটা ব্যাগ রাখা আছে, ওই টাকা দিয়ে মাল কিনা লইস। ঠিক আছে শোন, আমি আওনের আগ পর্যন্ত মায়ের গ্যারেজেই থাকতে কই। এই গ্যারেজে মাইয়ার থাকা যাইব না, গাড়ির মালিক এখনই চলে আইব। এখানে মাইয়া থাকলে রিস্ক হয়ে যাইব। আমি একটা কাজ করি, পাশে যে মন্দির আছে মাইয়াটার ওইখানে পাঠাই, তুই ওইখানে গিয়ে দেখা কর। হ্যাঁ ঠিক আছে দোস্ত, আমি আইতেছি। জরুরি দরকার হলে তোরা কিভাবে যোগাযোগ করিস? তোর ফোন বাদ দে, ওর মার ফোনটা তো অবশ্যই রিসিভ করবে। আমার কাছে ফোন নাই গা স্যার। কল ধর, স্পিকারে দে। হ্যালো, কি করস? ফোন ধরতে এত টাইম লাগে কেন? রান্না করতেছিলাম। আচ্ছা কত? বাবা তো ভুলেও আমার কোনোদিন ফোন করে না, আজ দেখি 4-5 বার ফোন দিল, কাহিনী কি? জানি না। তুই এখন কই আছিস বাপ? কেন, এটা জানার তোর খুব দরকার? আসলে তোর কথা বাদ দে, আমার বন্ধু রোমিও বাসায় আইতাছে, ওরে আমার রুম দেখায় দিস। আর ওর পিছনে সিআইডির মতো লাইগা থাকিস না, বুঝছস? যদি আমি জানতে পারি যে তোরা দুইজন ওর পিছনে লাইগা ছিলি, তাইলে কিন্তু জানে মাইরা ফেলা। ঠিক আছে, ও কখন আইবো? ও এখন গলির কোনায় আছে, ওরে আইতে কইতাছি। এই রোমিওটাকে? ধানার বন্ধু স্যার। চাচি, চাচি কেমন আছেন? চাচা, ধানার ব্যাগটা ঘরে রাইখে গেছে, আমি লয়ে যাই। যা নিয়ে আয়। ধানা কোথায় আছে? তুই কাটা রে? বল কোথায় ও? ও এখন গ্যারেজে কাম করতেছে স্যার। ভেতরে যা। এই ধানারে দেখছস? আরে ক না কই? স্কুলের দিকে গেছে। স্কুলের দিকে যা। চলে আইছি। বেরিয়ে আয়।
হ্যাঁ বলো অনিকেত। স্যার আমি হাসপাতালে ক্রস চেক করে এসেছি, সত্যি সে অসুস্থ স্যার, কাল থানায় আসবে বলল। ঠিক আছে, আমি এখন এক সাসপেক্টের জন্য এসেছি, ওকে নিয়ে স্টেশনের দিকে যাচ্ছি, তুমি এসো। হ্যাঁ স্যার। চল। স্যার। কে? তুই যা। ঠিক আছে। চল। ধানা কোথায়? ওইখানে স্যার। ধনা ওরে খতম করে দে। এই চারপাশ থেকে ঘিরা ধর, বাইশটা যেন যাইতে না পারে। কি করেছিস তোরা? বল বল কি করেছিস? মাইরেন আর মাইরেন না স্যার, কইতেছি আমি সব কইতেছি। ওই দিন মায়ের অটো লেগে দাঁড়ায় আসিল, আমি আর দাদা ওই সময় অটোতে আসিলাম। দানা কইলো অটো লাগবে নাকি? আপনি রেড হাউস যাবেন? হ্যাঁ জামু, আসেন। বলো মা। আমার ঘুম আসছে না মা। কি মা? একটা গল্প শোনাও না। গল্প? হ্যাঁ মা। মা যদি গল্প শোনে তাহলে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়বে। আচ্ছা ঠিক আছে, কোন গল্পটা শোনাবো
আচ্ছা তোমাকে একটা বানরের গল্প শোনাই। হ্যাঁ শোনাও। কোনো এক গ্রামে এক গরিব কৃষক ছিল, আর ওই কৃষকের ছোট্ট একটা জমি ছিল। তারপরে আমি মায়ের ছবি তুলে হোয়াটসঅ্যাপে বন্ধুকে পাঠাই দেই, আর সবাইরে নদীর কিনারে আইতে কই। আর ওই জমির সব কলা বানরের দল ছিঁড়ে খেয়ে ফেলতো। এজন্য কৃষক সব সময় চিন্তায় থাকতো। কৃষক বানরদের থামানোর জন্য কি করা যায় তার জন্য প্ল্যান করছিল। তখন হ্যালো মিনা, ভাই হ্যাঁ আমার ফোনটা একটু চার্জ করতে পারবো? এখানে চার্জার কই পামু আপা? রেড হিলস যেতে আর কত সময় লাগবে ভাই? এই ধরেন আর 10 মিনিট লাগবে। এই নিচে নাম। এখানে কেন? অটোর সামনে যাইবো না, হাইটে যাইতে হইব। জান কেন যাবে না? কইছি না সামনে যাইবো না। এই নাম। আপনি তো বলেছিলেন রেড হিলস পর্যন্ত যাবেন। তোরে নামতে কইছি, তুই নামবি। তুই কথা কস কেন? হ্যাঁ ওই চল। ছাড়। এই চুপ চল। আরে চল। ছাড়ো। এই চুপচাপ চল। ভালো করে দেখ। আরে ভুল নাকি? আচ্ছা অনেক তেজ নাকি? এই জঙ্গলে আয় চল। আরে এই ভালো করে ধর না তো। এই কি রে? এই তোমরা এখানে কি করছো? এই ঠিক করে ধর। ধরে রাখতে পারোস না। এই তোমরা এখানে কি করছো? দেখ আমাকে মারছো কেন? এটাকে ছেড়ে দাও। আরে ভাই আমাকে মারছো কেন? আমি পুলিশকে ডাকবো। ওই গ্যাস কমে গেছে বলো। আরে এদিকে আছো, চল তাড়াতাড়ি চল। আরে তাড়াতাড়ি কর না, বাড়ি আছে রে। মজা করব। এই ছবির দিকে চল। জঙ্গলে দি ওদিকে। এই প্রথমে আমি করবো, পরে তুই যাবি। যা এটা বুঝছি না। আমারে সাইডা দেন, সাইডা দেন স্যার। না
শুধু আমারই না, সবারই রাগ দরকার। তাহলেই এইসব অপরাধীরা সবাইকে ভয় পাবে। ওদের ভয় পাওয়া দরকার। এইসব লোকদের কারণে নিরপরাধ লোক থেকে শুরু করে ভদ্র মহিলারা অন্যায়ের শিকার হচ্ছে। এমনকি ওরা হত্যা করতেও ভয় পায় না। সারা দেশে অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হয়, কিন্তু দিন দিন অপরাধীদের সংখ্যা বেড়েই যাচ্ছে। অপরাধকে শুধু আইন করেই থামানো যাবে না। যদি সবাই থামানোর পদক্ষেপ নেই তাহলেই অপরাধ থামবে। বাবা মাকে তার সন্তানদেরকে মানবিক শিক্ষা দিয়ে লালন পালন করা উচিত। অপরাধ দেখেও যেন চুপচাপ সেটা সহ্য না করে, বরং সেটাকে থামানোর জন্য সমাজের সবাইকে একসাথে নিয়ে লড়াই করে। যে সকল উকিল অপরাধীদের জন্য কাজ করে তাদেরকে ওকালতি করতে বাধা দিতে হবে। এই ধরনের অপরাধীদের তাদের পরিবার এবং সমাজ থেকে আলাদা করে দিতে হবে। তখনই এই সমাজে অপরাধ কম হবে।